ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের জন্য পেড ক্লাসের আমি তোমাদের ইকোনমি পড়াবো এবং আমার নাম নূরে জুলফিকার, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। তো আমি তো নিজেই সব সাবজেক্ট পড়াবো না, বা তোমরা জানোই আমাদের সব সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স পড়াবো। আজকে তোমাদের ইকোনমিক্স দিয়ে শুরু করছি। চলো বেশি কথা না বলে ক্লাস শুরু করে দিই। তো ইকোনমিক্স আর ইকোনমি, প্রথম প্রবলেম আমাদের যেখানে হয় যে ইকোনমিক্স আর ইকোনমিতে, মানে অনেক সময় তোমরা শুনবে যে ইন্ডিয়ান ইকোনমি, আবার তোমরা শুনবে যে ইকোনমিক্স। তো তোমাদের প্রথমেই মনে হতে পারে যে তাহলে ইকোনমি আর ইকোনমিক্স কি এক নাকি আলাদা। কেন আমি এখান থেকে শুরু করছি, কারণ তোমাদের অনেকে থাকবে যারা এই ইকোনমিক্স সাবজেক্টের সঙ্গে বা এই অর্থনীতি সাবজেক্টের সঙ্গে কোনোভাবেই পরিচিত নয়। তো আমার প্রথম দায়িত্ব তোমাদেরকে এই সাবজেক্টটাতে একটা ইন্টারেস্ট গ্রো করা এবং তোমাদেরকে আস্তে 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 সেই ইকোনমিক্স বা ইকোনমি এর ভিতরে তোমাদেরকে নিয়ে যাওয়া, এবং তোমরা যাতে বুঝতে পারো যে ইকোনমিক্সটা খুব একটা কঠিন সাবজেক্ট না, খুব সহজ সাবজেক্ট, তোমাদের খুব একটা বুঝতে অসুবিধা হবে না। আর তাছাড়া আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের যে আমরা যে পুলিশের জন্য যেটা পড়াচ্ছি তাতে ইকোনমিক্স খুব বেশি আসে তা না, যেটুকু তোমাদের লাগে সেটুকু আমরা ক্লাসে কভার করব, এবং সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা যখন পড়াশোনা করবে এবং আমাদের সঙ্গে মক দেবে, তোমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ইকোনমিক্স আর ইকোনমি এই দুটো কথার মধ্যে ইকোনমি আর ইকোনমিক্স, দেখো ইকোনমি আর ইকোনমিক্স দুটো আলাদা। ইকোনমিক্স হচ্ছে সাবজেক্ট আর ইকোনমি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বলতে পারো। মানে তুমি যদি ইকোনমিক্সকে থিওরি বলো তাহলে ইকোনমিকে আমরা বলবো প্র্যাকটিক্যাল। কীরকম? মানে থিওরি কথার অর্থ হচ্ছে আমরা জিনিসগুলোকে বইতে পড়বো, মানে এটা একটা যে সাবজেক্ট, যেমন আমাদের ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, যেমন ইংলিশ একটা সাবজেক্ট, সেরকম ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট। আর ইকোনমি যখন আসবে না, সেই যে সাবজেক্টের ভিতরে যে আমরা লজিকগুলো বা যে থিওরিগুলো শিখলাম সেগুলোকে আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করব, সেগুলোকে কাজে লাগিয়ে একটা দেশ বা একটা দেশ বলতে পারো, বা একটা নির্দিষ্ট জায়গা বলতে পারো, একটা যে কোনো অর্গানাইজেশন বলতে পারো, তার ইকোনমিক্যাল গঠনগুলো কিন্তু সেখান থেকে আমরা বের করতে পারবো। অর্থাৎ সেখানকার প্রোডাকশান বলতে পারো, সেখানকার কনজাম্পশন বলতে পারো, যাবতীয় জিনিস আমরা কিন্তু সেগুলোকে নিয়ে আলোচনা করব, সেটাই হচ্ছে তোমাদের ইকোনমি। তো আমরা পড়বো কি ইন্ডিয়ান ইকোনমি। আমাদের কিন্তু ইকোনমিক সাবজেক্টের খুব একটা দরকার নেই, আমাদের দরকার ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতের অর্থ ব্যবস্থা। তার জন্য আমাদেরকে যতটুকু ইকোনমিক্স দরকার সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং ভারতের ইকোনমিটা কীভাবে চলছে সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই দেখো ইকোনমিক্স, একটু অসুবিধা হচ্ছে। ওকে, তাহলে প্রথমে দেখো যে ইকোনমি, এই যে কথাটা আসছে একটা গ্রিক ওয়ার্ড ওইকোনোমিয়া থেকে, যার ওইকোস আর নোমোস, এই দুটো থেকে আমাদের ইকোনমিক্স কথাটা আসছে। ওইকোস কথার অর্থ হচ্ছে ফ্যামিলি, ওইকোস কথার অর্থ ফ্যামিলি, আর নোমোস মানে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। নোমোস কথার অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট। মানে এই যে ওয়ার্ডটার যে যদি আমরা উৎপত্তিগত মানে দেখি তাহলে সেখানে হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট, তাই না? ফ্যামিলি ম্যানেজমেন্ট মানে একটা ফ্যামিলিকে ম্যানেজ করতে গেলে আমাদেরকে যা যা লাগে সেইখান থেকে ইকোনমি সৃষ্টি। তো সেই ফ্যামিলিটা হতে পারে তোমার নিজের ফ্যামিলি, হতে পারে তোমার পুরো অঞ্চলের মিলে একটা ফ্যামিলি, হতে পারে একটা দেশকে নিয়ে একটা ফ্যামিলি। তো সবাই তো আমরা ভাই ভাই, আমাদের ফ্যামিলি, সেটাকে আমরা বলতেই পারি। যেমন আমাদের কাছে তোমরা ক্লাস করছো, তাহলে এটাও কিন্তু আমাদের একটা ফ্যামিলি, তাই না? তো এই ইকোনমিক্স যেটা দেখো, প্রথমেই আমরা এই যে এখানে ধনতান্ত্রিক ইকোনমি কথাটা দেখছো, তো এইটা হচ্ছে ইকোনমির ভাগ। তাহলে এই ইকোনমির ভাগগুলো আমরা আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই যে ইকোনমিক্সের ডেফিনেশনটা কি। ইকোনমিক্সের ডেফিনেশন হচ্ছে যেখানে একটা স্টাডি বা যেখান থেকে আমরা জানতে পারবো যে
আমাদের সোসাইটিতে যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো আমরা কিভাবে ইউজ করছি এবং সেইগুলোকে ইউজ করে কিভাবে মানুষের চাহিদা পূরণ করছি। মানে ইকোনমিক্সের তিনটে জিনিস, মানে মানুষের চাহিদা, এটা তো অসীম, এটা তো কোনো সীমানা নেই, কিন্তু আমাদের যে রিসোর্স বা সম্পদ, সম্পদ কিন্তু অসীম না, সম্পদ হচ্ছে লিমিটেড। সেই লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে কোন পদ্ধতিতে গেলে আমরা সব থেকে বেশি তাদের অভাব মোচন করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ইকোনমিক্স। সেই জন্য অ্যাডাম স্মিথ, যাকে আমরা বলে থাকি যে ফাদার অফ ইকোনমিক্স, তোমরা জানো যে অ্যাডাম স্মিথকে আমরা ফাদার অফ ইকোনমিক্স বলে থাকি। বিশেষ করে তুমি ক্লাসিক্যাল ইকোনমিক্স বলতে পারো, মানে ক্লাসিক্যাল মানে যেই প্রথম দিকে যে ইকোনমিক্স নিয়ে আলোচনা হতো সেখান থেকে আমরা অ্যাডাম স্মিথকে আলোচনায় আনি। তো অ্যাডাম স্মিথ কি বলেছিল? অ্যাডাম স্মিথের মতে হচ্ছে ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ। ইকোনমিক্স হলো ধনসম্পদের একটা সায়েন্স বা বিজ্ঞান। ঠিক আছে, এরকমভাবে তাহলে এই জায়গাটা হয়তো তোমাদের নোটসে ইনক্লুড নেই, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে অ্যাডাম স্মিথ কি বললাম? একে বলা হবে ফাদার অফ ইকোনমিক্স, বা বলতে পারো ক্লাসিক্যাল ইকোনমিক্স। তারপরে আরেকজনের নাম আমরা জানবো, সেটা হচ্ছে মার্শাল। মার্শাল, যাকে আমরা বলবো ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। মার্শালও তিনি তার নিজের মতো করে ইকোনমিক্সের ডেফিনেশন দিয়েছেন, তো তোমাদেরকে অত বড় ডেফিনেশনস পড়ার কোনো প্রয়োজন হবে না। যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, মার্শাল বলেছিলেন ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। কি বলেছিলেন? সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। এইটা তোমাদেরকে জানতে হবে, কারণ তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে ইকোনমিক্সকে হিউম্যান বিহেভিয়ারের সায়েন্স বা বিজ্ঞান কে বলেছিলেন, তখন তোমাদেরকে অ্যান্সার করতে হবে মার্শাল। এরপরে একটা প্রশ্ন আসছে যে ক্লাসিক্যাল ইকোনমিক্স হলো, নিও ক্লাসিক্যাল হলো, তাহলে নতুন ইকোনমিক্স বা যেটা মডার্ন ইকোনমিক্স, তার ফাদার আমরা কাকে বলবো? তাহলে দেখো, এবার আমাদের আরেকটা নাম জানতে হবে, সেটা হচ্ছে জে এম কেইন্স বা কেইনেস বলতে পারো, যাকে আমরা বলবো ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। ঠিক আছে, তাহলে তোমাদের এই আরও অনেক আছে, কিন্তু তোমাদের সেগুলো বেশি পড়া হয়ে যাবে, অত বেশি পড়ার দরকার পড়বে না। তো এইটুকুই তোমরা আপাতত জেনে রাখো। আর এটা জানতে পারো যে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, মানে এটা জানতে পারো যে ফাদার অফ ইকোনমিক্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান যে ইকোনমি, তার ফাদার আমরা কাকে বলবো, সেখানে আমরা বলতে পারবো কিন্তু চাণক্য। ইতিহাসে আমরা পড়েছি চাণক্যের নাম। সরি, চাণক্য। তো এই চাণক্য কে লিখেছিল, এটা তোমাদের চাণক্য কি লিখেছিল এটা তোমরা কমেন্টে জানাবে বা আমাদেরকে জানাবে তোমরা। আমি বলছি না ওটা ইতিহাসের পার্ট, সবাই জানো আশা করি, এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন হয় না। তো আর দুটো নাম তোমরা জেনে রাখবে, একটা হচ্ছে পিভি নরসিমা রাও, আর ডক্টর
ডক্টর মনমোহন সিং। তো এই দুটো নাম আমাদেরকে মনে রাখতে হবে। কেন? কারণ পিভি নরসিমহা রাওকে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স রিফর্ম। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স রিফর্ম মানে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স রিফর্ম মানে অর্থনৈতিক সংস্কারের জনক বলা হচ্ছে পিভি নরসিমহা রাওকে। আর ফাদার অফ ইন্ডিয়ান রিফর্ম মানে ভারতের যদি সংস্কারক বলা হয় তাহলে মনমোহন সিংকে বলবো, আর যদি ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয় তাহলে কিন্তু আমরা বলবো পিভি নরসিমহা রাওকে। আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা তোমাদের পিপিটিতে আমরা চলে যাচ্ছি, যেখানে দেখো ধনতান্ত্রিক ইকোনমি অর্থাৎ ইকোনমিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রধানত তিনটে ভাগে ভাগ করি আমরা। দেখো, একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ধনতান্ত্রিক ইকোনমি, তারপরে তোমার রাষ্ট্র অর্থনীতি অর্থাৎ স্টেট ইকোনমি, আর এটা হচ্ছে মিশ্র অর্থনীতি অর্থাৎ তোমাদের মিক্সড অর্থনীতি। তো দেখো, প্রথমে আমরা পড়বো ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে এটাকে আমরা বলবো ক্যাপিটালিস্টিক ইকোনমি। অর্থাৎ দেখো কি বলছে, প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস, এই যে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখা বই ওয়েলথ অফ নেশন, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সেখানে কি বলেছেন তিনি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি শ্রমের বন্টন এর উপর গুরুত্ব দিয়েছেন এবং আর্থিক ক্ষেত্রে অবাধ নীতি বা লেজিস ফেয়ার, এই টার্মটা মুখস্থ করবে, যে প্রথমে পড়ে যে অনেক সময় পরীক্ষায় আসে যে লেজিস ফেয়ার এই কথাটি কে ব্যবহার করেছিলেন বা কোন ইকোনমির সঙ্গে সম্পর্কিত। তাহলে কে ব্যবহার করেছিলেন যদি বলে তাহলে অ্যাডাম স্মিথ ব্যবহার করেছিলেন। আর কোন ইকোনমির সঙ্গে জড়িত আছে যদি বলা হয় তাহলে সেটা ক্যাপিটালিস্টিক ইকোনমির সঙ্গে জড়িত আছে। ঠিক আছে? তো অর্থাৎ অর্থনৈতিক বা বাণিজ্যিক ব্যাপারে সরকারের হস্তক্ষেপ না করার নীতির কথা তিনি বলেছেন। অর্থাৎ এমন একটা অর্থনীতি থাকবে, এমন একটা অর্থ ব্যবস্থা থাকবে যেখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না। কথার অর্থ পুরোটাই প্রাইভেট মালিকানা থাকবে। মানে কোনো একটা ফার্ম যেটা মালিক সরকার নয়, মালিক হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, সেটাই হচ্ছে আমাদের ধনতান্ত্রিক ইকোনমি। অর্থাৎ এখানে সরকারের ইন্টারফারেন্স থাকবে না, সরকার ঠিক করে দেবে না যে কোন জিনিসের কত দাম হবে বা তুমি কীভাবে বিজনেস করবে, সেটা সরকার ঠিক করে দেবে না। তাহলে কে ঠিক করবে? এটা নিজস্ব ব্যক্তিগত মালিকানা থাকবে এখানে। তাহলে এটাই, যে অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানার কথা বলা হয়েছে সেটাকে আমরা কি বলবো? ক্যাপিটালিস্টিক ইকোনমি বলবো। তাহলে আশা করি এই ক্যাপিটালিস্টিক বা ধনতন্ত্র তোমাদের বোঝা গেছে। তাহলে এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমি আমরা পড়লাম, তো এই ক্যাপিটালিস্টিক ইকোনমির ক্ষেত্রে দেখো এই ইকোনমির একটা এম কি, লক্ষ্য কি? এই ইকোনমির এম অবভিয়াসলি প্রফিট মেকিং। কি বললাম? প্রফিট মেকিং। মানে এই ইকোনমি কোনো সময় তোমার আমার বা সমাজের উন্নতির কথা ভাববে না, ভাববে কিভাবে আরও বেশি লাভ করা যায়। তাহলে এই ইকোনমিটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত কান্ট্রি কিনা সবাই ডেভেলপড হয়ে গেছে, মানে সেখানে গরিব বলে খুব নেয়, তারা সবাই আর কি একটু ধনী বা রিচ, ঠিক আছে, তো সেই দিকে চলে গেছে। তাহলে তাদের কি হবে? তাদের উদ্দেশ্যটাই থাকবে যে প্রফিট মেকিং করা। আর এই জন্যই উন্নত দেশ যেমন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, নরওয়ে, এইসব দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের ইকোনমিটা ধনতান্ত্রিক অর্থাৎ ক্যাপিটালিস্টিক ইকোনমি। এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমির আরও কিছু নাম আছে, যেমন এই ইকোনমিকে লেজিস ফেয়ার ইকোনমি বলে। আমি বলেছি লেজিস ফেয়ার ইকোনমিও বলা হয়। তাহলে এই যে ইকোনমির আমরা এম তো জানলাম, তাহলে এর কি কোনো প্রবলেম আছে? অবভিয়াসলি প্রবলেম আছে। প্রবলেম কি? তাহলে এই ক্যাপিটালিস্টিক ইকোনমির সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটি। ইকোনমিক ইনইকুয়ালিটি মানে
ইকুয়ালিটি থাকবে না। কারণ কি, ধরো তিনজন মিলে ব্যবসা করছে, তিনজনের উদ্দেশ্যই যদি থাকে প্রফিট মেকিং করা, তাহলে যার মানে সবাই তো চাইবে না নিজে বেশি লাভ করতে, তাহলে সেখানে অবভিয়াসলি যে কম লাভ করবে, যে বেশি লাভ করবে তার থেকে সে পিছিয়ে যাবে। এইভাবে কি হবে, সমাজে একটা ইকোনমিক ইনইকুয়ালিটি তৈরি হবে, অর্থাৎ ধনী আরও ধনী হতে থাকবে, আর যদি গরিব থাকে তাহলে তারা কিন্তু আরও গরিবের দিকে মানে গরিবের মধ্যে ঢুকে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো তোমাদের ধনতান্ত্রিক ইকোনমি আমাদের কমপ্লিট করলাম। এবার আমরা আসছি নেক্সট কি আছে দেখি। নেক্সট আসছে রাষ্ট্র অর্থনীতি, বা আমরা বলবো স্টেট ইকোনমি, বা এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে সোশিয়ালিস্ট ইকোনমি। ঠিক আছে, বা সমাজতান্ত্রিক ইকোনমি বলতে পারো। তো এই ইকোনমিটা দেখো, কার্ল মার্কস, জার্মান দার্শনিক কার্ল মার্কস, এই ঐতিহাসিক তত্ত্ব হলো রাষ্ট্রীয় অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তার মানে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে ফাদার অফ স্টেট সোশ্যালিস্ট ইকোনমি কাকে বলা হবে, তাহলে আমরা কিন্তু তাকে বলবো যে কার্ল মার্কসকে বলা হবে। ঠিক আছে, তাহলে এই অর্থনীতিটা নামে আমরা বুঝতে পারছি সোশ্যালিস্ট ইকোনমি, অর্থাৎ সমাজকে প্রাধান্য দেওয়া হবে, কোনো ব্যক্তিগত মালিকানাকে নয়। তাহলে সমাজকে যখন আমরা প্রাধান্য দিব, তাহলে সেই সমাজকে কন্ট্রোল করে কি? সমাজকে কন্ট্রোল করে হচ্ছে সরকার, তাই না? তাহলে এই ইকোনমিটা টোটালি হবে গভর্নমেন্ট কন্ট্রোল। ওকে, টোটালি হবে গভর্নমেন্ট কন্ট্রোল, অর্থাৎ সরকার, সমস্ত কিছু সরকার নির্ধারণ করে দেবে। যেমন কি ধরো তুমি বাজারে গেছো, আলুর দাম কেউ বেচছে 40 টাকায়, কেউ বেচছে 45 টাকায়, বিভিন্ন দামে বিক্রি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়। কিন্তু যদি সোশ্যালিস্ট ইকোনমি হয় কিনা, তাহলে সরকার নির্দিষ্ট করে দেবে যে তোমাকে ওই আলু ওই 40 টাকা দিয়ে বিক্রি করতে হবে, তাহলে সবাইকে কিন্তু তখন 40 টাকাতেই বিক্রি করতে হবে। কেন কি? কারণ এই সোশ্যালিস্ট ইকোনমিতে না প্রাইভেট মালিকানা অর্থাৎ ব্যক্তিগত মালিকানা বলে কিছু নেই, সমস্ত কিছুই সরকারের, সবই সরকারের, যত মালিক সব কিছুর মালিক হচ্ছে সরকার। তাহলে এই ইকোনমি আমরা কোথায় দেখতে পাবো? দেখো, এই ইকোনমি আমরা দেখতে পাই বিশেষ করে খুব বেশি জায়গায় আমাদের সোশ্যালিস্ট ইকোনমি নেই, তবে চায়না, ভিয়েতনাম, কিউবা, রাশিয়া, এইগুলোতে আমরা, রাশিয়া বলতে সোভিয়েত রাশিয়া যেটা, এইগুলোতে কিন্তু আমরা, নর্থ কোরিয়া বলতে পারো, এইগুলোতে কিন্তু আমরা সোশ্যালিস্ট ইকোনমি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে এমটা কি? আচ্ছা, একটু আগে পড়লাম ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেখানে যার এম ছিল কি? প্রফিট মেকিং, আরও বেশি লাভ করা, তাই না? আর এই সোশ্যালিস্ট ইকোনমির এমটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। কি বললাম? সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ সমাজের উন্নতি করা, তাই না? নামেই তো বোঝা যাচ্ছে না, ধনতান্ত্রিক নয়, এটা সোশ্যালিস্ট ইকোনমি, অর্থাৎ সমাজকে উন্নতি করাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য বা লক্ষ্য বলতে পারো। তাহলে প্রবলেমটা কি? সোশ্যালিস্ট ইকোনমিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, বিউরোক্র্যাটিক বা আমলাতন্ত্রের প্রবলেম। মানে ব্যাপারটা একটু আমাদের এখানের সঙ্গে যদি আলোচনা করি, তো ব্যাপারটা এইরকম যে তুমি দেখবে যে সরকারি কাজ করতে গেলে সেখানে তো মানে যারা চাকরি করছে বা যে সরকারি যে আমলা বলতে পারো, তাদেরকে একটু তোষণ করতে হয়। তো ব্যাপারটা কিন্তু তাই, মানে বিউরোক্র্যাটিক প্রবলেমটা, অর্থাৎ এই যে আমলাতন্ত্রদেরকে একটু তোষণ করা, এই প্রবলেমটা, এটাকে রেড ট্যাপিজমও বলা হয়, যেটাকে আমরা প্রবলেম অফ রেড ট্যাপিজমও বলতে পারি, বা আমলাতন্ত্রের প্রবলেম বা প্রবলেম অফ রেড ট্যাপিজম, তাই না? তাহলে এই প্রবলেমটাকে আমাকে ওভারকাম করতে হবে কি করে? কিভাবে আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করতে পারি? সলিউশনটা কি? তাহলে সলিউশন যদি আমরা বলি, ইকোনমিক প্ল্যানিং, মানে আমাকে সরকারের একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকতে হবে যে আমি এই বছরে এই কাজগুলো করব, বা এই 5 বছরে এই কাজগুলো করব। আমাদের যেমন 5 ইয়ার্স প্ল্যানিং নেওয়া হতো, 5 বছরের
প্ল্যান করা হতো। তো কি করা হতো যে এই আগামী 5 বছরে সরকার কিন্তু এই যে কাজগুলো করবে, তাহলে এই কাজগুলো সে যখন ইকোনমিক প্ল্যানিংটাকে যখন আমরা জোর দিব, অর্থাৎ এই কাজগুলোকে যখন করতে হবে সরকারকে, তখন কিন্তু সরকার তাদের একটা নির্দিষ্ট প্ল্যানে চলবে, অর্থাৎ এই যে প্রবলেম অফ রেড ট্যাপিজম একটু হলেও কিন্তু সেটা কম হবে। ঠিক আছে, তাহলে এই সোশ্যালিস্ট ইকোনমি কোথায় দেখা যায় আমি বলেছিলাম, যেহেতু নোটসে নাই আমি লিখে দিচ্ছি, চায়নাতে পাবে, আর তোমরা পাবে ভিয়েতনামে, আর কোথায় পাবে, আর তোমরা পাবে নর্থ কোরিয়া, আর পাবে কিউবা, সোভিয়েত রাশিয়া, এই এরকম আরও কিছু দেশ থাকবে। তো মোটামুটি তোমাদের এই গোটা নাম জানলেই হবে। তাহলে সোশ্যালিস্ট ইকোনমি অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা পড়লাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তো আমাদের সাপোর্ট সিস্টেম আছে, জানো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জানাতে পারো। আদারওয়াইজ আমাদের অ্যাপসেও চ্যাট সিস্টেম থাকবে, সেখানেও তোমরা জানাতে পারো। তো তোমাদের কোনো প্রবলেম আশা করি হবে না, আর প্রবলেম হলে তো আমরা আছি, তাই না? চলো নেক্সট, মিশ্র অর্থনীতি অর্থাৎ মিক্সড ইকোনমি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 2 ধরনের ইকোনমি বললাম, যার একটার মালিক ছিল ব্যক্তিগত, আর একটার মালিক ছিল সরকার। তাহলে মিক্সড ইকোনমিটা কি? মিক্সড মানে কি? মিক্সচার, তার মিলেমিশে আছে, অর্থাৎ যেখানে ক্যাপিটালিস্টও আছে, সাথে সাথে সোশ্যালিস্ট বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টও আছে, তাই না? 2 ধরনের বৈশিষ্ট্য আছে। যেমন কি আমাদের যদি মনে করো যে ভারতে কি হয় দেখবে, তুমি দেখো এডুকেশন সিস্টেমটাই ধরো, যে যখন আমরা পড়াচ্ছি, মানে স্কুলে পড়াচ্ছি, মানে হাই স্কুল বা সরকারি স্কুলে পড়াচ্ছি, তখন সেটার মালিককে, সেটার মালিক হচ্ছে সরকার। মাস্টারমশাইদেরকে বেতন দিচ্ছে কে? সরকার, তাই না? কিন্তু যখন তুমি প্রাইভেট স্কুলে যাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে যে সেখানকার মালিক কিন্তু একটা কোনো নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, বা কোনো একটা বোর্ড হতে পারে যারা এই স্কুলটাকে চালাচ্ছে, এবং টিচারদের বেতন বা নিয়োগ যাবতীয় কিছু কিন্তু সেই মানে তোমার ম্যানেজিং যে কমিটি আছে তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে। তাহলে এখানে কি দেখতে পেলাম যে দেখো কিছু স্কুল আছে যেগুলো গভর্নমেন্টের আন্ডারে আছে, যেগুলো, আর কিছু স্কুল আছে যেগুলো প্রাইভেটের আন্ডারে আছে। তার মানে কি এইখানে মালিকানা 2 রকমই হতে পারে, এক সরকারি মালিকানা থাকতে পারে এবং প্রাইভেট মালিকানাও থাকতে পারে। তার মানে পাবলিক, আচ্ছা এইখানে আমাদের একটু গন্ডগোল থাকতে পারে যে পাবলিক, এই পাবলিক কথাটাকে আমরা অনেক সময় ভুলভাবে ইউজ করি। মানে পাবলিক মানে কিন্তু নিজস্ব নয় কিন্তু, হ্যাঁ, পাবলিক মানে সকলের, সকলের মানে হচ্ছে সেটা গভর্নমেন্টের। মানে যেখানে তুমি পাবলিক পাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট মালিক, আর যখন তুমি প্রাইভেট পাবে সেটা কিন্তু ব্যক্তিগত মালিকানা হবে, সেটা হবে ব্যক্তিগত মালিক। বুঝলে তো? তাহলে এই দুটোই থাকবে মিশ্র ইকোনমির ভিতরে। তো দেখো 1929 সালে বাজার অর্থনীতির সীমাবদ্ধতার কথা উপলব্ধি করে অর্থনীতিবিদ কেইনস অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের উপর জোর দেন। তাহলে এই কেইনস, যাকে আমরা ফাদার অফ মডার্ন ইকোনমি বলছি, সেই কিন্তু তোমাদের মিশ্র অর্থনীতির ডেফিনেশনটা দিচ্ছেন, তার থেকেই আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এই মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, আবার এখানে কি লেখা আছে আমি একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি। মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থ ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যকলাপে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট। বুঝতে পারলে? এটা তো পুরোটা আমি অলরেডি ডিফাইন করে দিয়েছি, অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ক্লোজড ইকোনমি, এইখানে একটা জিনিস দেখো, যে এটা একটু পরে আসছি, ঠিক আছে, এটাকে শেষ করি, মিশ্র ইকোনমিটাকে শেষ করি। তাহলে মিশ্র ইকোনমি কোন কোন জায়গায় আমি দেখতে পাবো? তো এই এক্সাম্পল যদি বলো, তাহলে মিশ্র ইকোনমির এক্সাম্পল হবে ইন্ডিয়া, আমাদের ভারত। যেহেতু ভারত মিশ্র ইকোনমির মধ্যে পড়ছে, তার জন্য মিশ্র ইকোনমির থেকে কিন্তু প্রশ্ন আসে ভারতের অর্থনীতি বা অর্থ ব্যবস্থা কি ধরনের। তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে মিক্সড
ইকোনমি বা মিশ্র অর্থ ব্যবস্থা। ভারত ছাড়া আর কোথায় কোথায় আছে? দেখো বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইগুলোতে কিন্তু তোমরা দেখতে পাবে মিশ্র অর্থনীতির ব্যাপারটা আছে। ঠিক আছে, ওকে। তাহলে মিশ্র অর্থনীতি আমরা কমপ্লিট করলাম। এইখানে দেখো একটা টার্ম পাচ্ছি ক্লোজড ইকোনমি, ঠিক আছে না, ক্লোজড ইকোনমি। তাহলে দেখো যখনই ক্লোজড ইকোনমি টার্মটা পাবে তার সঙ্গে সঙ্গে আর একটা টার্ম তোমরা পাবে যে ওপেন ইকোনমি। তাহলে ক্লোজড ইকোনমি আর ওপেন ইকোনমি, ক্লোজড মানে কি? আবদ্ধ, না মানে যেখান থেকে বেরোনো যায় না। মানে যদি আমি দুটো ছবি আঁকি, এইটাকে আমরা বলবো ক্লোজড, আর যদি এইটা দেখি এইটাকে আমরা বলবো কি ওপেন, আর এটাকে আমরা বলবো কি ক্লোজ, তাই না? অর্থাৎ যে ইকোনমি থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হয় না, ইম্পোর্ট এক্সপোর্ট মানে মানে আমদানি রপ্তানি, তাই না? এই দেশ থেকে বিদেশে পাঠানো এটা হচ্ছে এক্সপোর্ট, আর বিদেশ থেকে এই দেশে আসা এটা হচ্ছে ইম্পোর্ট। অর্থাৎ যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট হবে না সেটাকে আমরা বলবো ক্লোজড ইকোনমি। এখন এই ক্লোজড ইকোনমি খুব একটা কোথাও দেখা যায় না। আর এই যে ওপেন ইকোনমি অর্থাৎ দেখো না খোলা আছে, অর্থাৎ এই দিক দিয়ে ইম্পোর্টও হতে পারে এক্সপোর্টও হতে পারে, সেই জন্য এটাকে ওপেন ইকোনমি বলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যাব সেক্টরস অফ ইকোনমি। অর্থাৎ ইকোনমির যে সেক্টরগুলো আছে, বিভিন্ন ক্ষেত্রগুলো আছে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনায় আসি। দেখো ইকোনমিক সেক্টর বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা তিনটে সেক্টরের কথা মেনলি বলতে পারি। অ্যাকচুয়ালি তিনটে থেকে বেশি বলতে পারো, পাঁচটা পর্যন্ত হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে আমরা তিনটেই পড়বো, বা তিনটে থেকেই তোমাদের প্রশ্ন আসে, তার বেশিগুলো থেকে আর বাকি দুটো থেকে তোমাদের প্রশ্ন আসে না। তো সেই ক্ষেত্রে দেখো অর্থনীতি, এটা অ্যাকচুয়ালি তিন হবে, তিন ধরনের ক্ষেত্রের কথা বলা হয়েছে। প্রথমে আসছে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর, বা যেটাকে আমরা এগ্রিকালচারাল সেক্টর বলি। অর্থাৎ নামেই বোঝা যাচ্ছে এগ্রিকালচারাল সেক্টর মানে কৃষি ভিত্তিক সেক্টর, যেটা তাই না, কৃষি ভিত্তিক ক্ষেত্র। তো এখানে কি হবে, এখানে সমস্ত কিছু এগ্রিকালচার রিলেটেড হবে, মানে ন্যাচারাল রিসোর্স এইগুলো ডাইরেক্টলি যখন আমরা প্রোডাকশন করছি, বা সেই ন্যাচারাল রিসোর্স নিয়ে আমরা যে সেক্টরে কাজ করি তাকে আমরা বলবো কি প্রাথমিক সেক্টর। যার মধ্যে কি কি পড়ছে দেখো, যেমন এগ্রিকালচার পড়ছে চাষবাস, ফরেস্ট্রি পড়ছে বনসৃজন, তারপরে ফিশিং, ফুয়েল, মেটালস, মিনারেল, এইগুলো সবই কিন্তু আসছে তোমাদের প্রাইমারি সেক্টরের ভিতর। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো মনে রাখবে, কারণ প্রশ্ন তোমাদের কি আসবে, প্রশ্ন আসবে তোমাদের যে প্রাইমারি সেক্টরের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে। তাহলে তোমাকে কি বলতে হবে যে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে এগ্রিকালচার, তারপরে পড়ছে ফরেস্ট্রি, আর পড়ছে ফিশিং, মাইনিং। মাইনিং বলতে খনি থেকে যেগুলো ওঠে, যেমন কি তোমার মেটাল, ফুয়েল, হ্যাঁ, মিনারেলস, এগুলো সবই হচ্ছে কোয়ারিং অ্যান্ড মাইনিংয়ের মধ্যে পড়বে। তাহলে আমি সেক্টরগুলো যদি আলাদা আলাদা করে লিখে দিই, তাহলে প্রথমে আমরা লিখবো এগ্রিকালচার, ঠিক আছে। নেক্সট আমরা বলবো ফরেস্ট্রি, তারপরে বলবো ফিশিং, তারপরে বলবো মাইনিং, অ্যান্ড আচ্ছা, মাইনিং অ্যান্ড কোয়ারিং অর্থাৎ খনি থেকে যেগুলো আমরা মানে খনি থেকে বের করছি, খুঁড়ে খুঁড়ে যেগুলো আমরা বের করি সেগুলো। আর তাছাড়াও আমাদের আসবে অ্যানিম্যাল হাজবেন্ডারি, মানে পশুপালন রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো সব এর ভিতরে আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিক সেক্টর সম্পর্কে পড়লাম। নেক্সট আমরা চলে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং অর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটাকে সেকেন্ডারি সেক্টরও বলা হয়। কি বলে এটাকে? সেকেন্ডারি সেক্টরও বলা হয়।
সেকেন্ডারি সেক্টর বা মধ্যম ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মানে কি, মানে এই এগ্রিকালচার সেক্টরে আমরা যে যে জিনিসগুলো পেলাম সেইগুলোকে কাজে লাগিয়ে যখন নতুন কিছু বানাচ্ছি সেটা কিন্তু আমার চলে যাবে মধ্যম সেক্টরে। মানে তোমাকে যদি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি দেখবে, ধরো তুমি গম লাগালে, গম চাষ করছো, তাহলে গম চাষ করার পরে সেই গম থেকে যে তুমি ইনকামটা করছো সেটা কিন্তু চলে যাবে প্রাইমারি সেক্টরের ভিতরে। কিন্তু সেই গম থেকে তুমি যখন ধরো আটা করে রুটি বানালে, এবার রুটি বিক্রি করে যে ইনকামটা করছো সেটা কিন্তু মধ্যম সেক্টরে চলে যাবে। কেন কি, কারণ সেটা সেখান থেকে অ্যাকচুয়ালি তুমি এই যে ম্যানুফ্যাকচার করছো, কিছু একটা নতুন জিনিস তৈরি করছো, যখনই তুমি নতুন জিনিস তৈরি করবে সেটা কিন্তু আর প্রাইমারি সেক্টরের মধ্যে যাবে না। বুঝতে পারছো তো? যেমন দেখো এখানে লেখা আছে না ব্রেড অ্যান্ড বিস্কিট, ব্রেড অ্যান্ড বিস্কিট। দেখো অনেকে বলতে পারে স্যার ব্রেড অ্যান্ড বিস্কিট তো স্যার কৃষির থেকে আসছে, সেরকম হলে তো সব কিছুই কৃষি থেকে আসছে, তাই না? অনেক কিছুই কৃষি থেকে আসছে। কৃষি বা এই যে মেটাল, যেমন হচ্ছে তুমি যদি মনে করো যে গাড়ি তৈরি কারখানা, তো সেই ক্ষেত্রেও তো তুমি দেখতে হবে যে মেটাল যেগুলো আছে সেই মেটালকে গলিয়েই তো একটা গাড়ির স্ট্রাকচার বানানো হচ্ছে বা একটা ইঞ্জিন বানানো হচ্ছে, তাহলে সেগুলো কি প্রাথমিক সেক্টরে যাবে? কোনোদিনই যাবে না, সেটা যাবে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। কারণ কি, আমরা যখন এইগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করব, কাঁচামাল হিসেবে ব্যবহার করব, করার পরে যখন নতুন প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা কিন্তু চলে যাবে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ভিতর। এই ইজি ব্যাপার, কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরে আরও কি এক্সাম্পল আছে দেখো, অটোমোবাইলস যেটা গাড়ি বললাম, টেক্সটাইল মানে যেটা তোমাদের জামা কাপড়ের যে বিজনেসগুলো সেগুলো। এছাড়াও তোমরা মনে রাখবে আর একটা যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা লিখে দিচ্ছি, যেমন ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। এইটা প্রবলেম হয় এরপরে যখন আমরা পড়বো সেটার সঙ্গে, যে ইলেকট্রিসিটি এটা তো আমরা দেখে মানে হাতে ধরতে পারি না বা এরকম কিছু করতে পারি না, তাহলে সেটা থার্ড সেক্টরে যাওয়ার কথা ছিল। কিন্তু না, এটা মনে রাখবে যে এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যেই পড়বে। ইলেকট্রিসিটি, গ্যাস। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা যে গ্যাস যখন বলছি সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যাবে, কিন্তু যখনই আমরা বলবো তেল, খনিজ তেল, তাহলে সেগুলো কিন্তু হয়ে যাবে ফুয়েলের ভিতর। আবার মেটাল খনি থেকে পাচ্ছি, কিন্তু গ্যাস কিন্তু আমাদের চলে আসবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ভিতরে। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। আর আছে কি ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, তাহলে এগুলো সবই কিন্তু চলে যাবে ম্যানুফ্যাকচারিং আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে। ঠিক আছে, নেক্সট আমরা পরের সেক্টরটা চলে যাচ্ছি। পরে আছে কি পরিষেবা সেক্টর বা তৃতীয় সেক্টর, সার্ভিস আর টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি মানে তৃতীয়, তোমরা জানো তো। এবারে তুমি দেখো সার্ভিস, এই যে সার্ভিস, তাহলে এতক্ষণ পর্যন্ত যা নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলোকে বলা হচ্ছে গুডস। তাহলে দুটো জিনিসের মধ্যে পার্থক্য আমাকে জানতে হবে, গুডস আর সার্ভিস, তাই না? গুডস মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা টাচ করতে পারবো, ঠিক আছে, ট্যানজিবল, যেগুলো যেগুলোকে আমরা ধরতে পারবো, দেখতে পাবো, সেগুলো হচ্ছে গুডসের মধ্যে যাবে। আর সার্ভিস, সার্ভিস হচ্ছে যেগুলো পরিষেবা, অর্থাৎ যেগুলো আমরা হাতে ধরতে পারবো না, যে সুবিধাগুলো আমরা নিতে পারবো কিন্তু সেই জিনিসগুলো হাতে পাবো না, টাচ করতে পারবো না, ইনট্যানজিবল যেগুলো। ঠিক আছে, ফিজিক্যাল প্রোডাক্ট না, তার মানে এটা হচ্ছে এগুলো কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো ফিজিক্যাল নয়, এটা ইনট্যানজিবল পড়বে, মানে যেটাকে আমরা মানে ধরতে পারবো না, ধরা ছোঁয়ার বাইরে, সেটাকে আমরা বলবো টার্সিয়ারি সেক্টর। যেমন উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে, সেগুলো হচ্ছে যেমন এডুকেশন। আচ্ছা, এডুকেশন সিস্টেম, তারপরে ব্যাংকিং সিস্টেম, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে ট্রান্সপোর্টেশন মানে যানবাহন। যানবাহন মানে যানবাহন বলতে যানবাহনের মধ্যে তো গাড়ি থাকছে না, যানবাহনের মধ্যে বাস থাকছে, লরি থাকছে। তাহলে এইগুলো তো আমরা স্যার ওই তো বাসে চেপেই তো স্যার যাই, তাহলে বাসকে ধরতে পারবো না, এটা কি কথা বললেন, তাই না? তো ব্যাপারটা তা নয়, বাস যখন পার্টিকুলার বাস বলবো না, তাহলে সেই বাসটা যখন বেচা কেনা হচ্ছে সেটা কিন্তু অবভিয়াসলি চলে যাবে ইন্ডাস্ট্রিয়ালের ভিতর। কিন্তু এই বাস, লরি এগুলোকে কাজে লেগে যখন একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম, যানবাহন ব্যবস্থা বানাচ্ছি এবং সেখান থেকে যখন আমরা ইনকাম করছি, সেটা কিন্তু আমাদের চলে যাবে সার্ভিস সেক্টর আর টার্সিয়ারি সেক্টরের ভিতর। আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও আমাদের ট্যুরিজম সিস্টেম, এগুলো সবই হচ্ছে তোমার টার্সিয়ারি অর্থাৎ সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র। দেখো এই যে ইনট্যানজিবল গুডস, যেটা আমি তোমাকে বললাম না, যেটা ইনট্যানজিবল গুডসের মধ্যে পড়বে সেটা। ওকে,
নেক্সট দেখো, তাহলে বেসিক যেটা আমাদের ইন্ট্রোডাকশন ছিল সেটা কিন্তু আমরা এখন শেষ করলাম। কিন্তু যেহেতু আমাদের কোর্সটা 3 মাসের, তো 3 মাসের মধ্যে আমাকে পুরো ইকোনমিক্স শেষ করতে হবে, তাই একটু ধৈর্য ধরে বসতে হবে। এবং সাথে সাথে আমি আজকে 2টো চ্যাপ্টার কভার করবো, প্রথম ক্লাস বলে ফাঁকি মারার কোনো জায়গা নেই, যেহেতু তোমাদের অনলি 3 মাসের ভিতরে আমাকে 2টো সাবজেক্ট শেষ করতে হবে। আর এমন নয় যে দায়িত্ব নিলাম দিয়ে মাঝে শেষ করতে পারলাম না ছেড়ে চলে যাব, এটা আমাদের প্রতিষ্ঠানে এটা কিন্তু হবে না। যেটা আমাদের পড়ানো হবে, যেটা আমরা দায়িত্ব নিয়েছি, তোমরা যদি সাথে থাকো, তোমরা অফ করলে তো আমরা কিছু করতে পারবো না। এটা তো অফলাইন কোর্স নয় যে হাত ধরে নিয়ে আসবো, অনলাইন কোর্স, তোমাদেরকে নিজের দায়িত্বে পড়তে হবে। আমরা তোমাদেরকে গাইড করব, তোমরা করবে। তো সেই জন্য ধৈর্য হারালে চলবে না, দরকার হয় একটু পজ করো, একটু চা বিস্কুট খাও, আবার পড়তে বসো, ঠিক আছে? কিন্তু পড়তে হবে। যেমন আমরা এখন শুরু করব ন্যাশনাল ইনকাম, খুব শর্টে পড়বো, যতটুকু আমাদের পুলিশের পরীক্ষায় লাগে আমি ততটুকুই পড়বো। এটা অনেক বড় একটা বলতে পারো ধারণা। তাহলে দেখো ন্যাশনাল ইনকাম, তো ন্যাশনাল ইনকাম জানার আগে আমাদেরকে 2টো জিনিস একটু জেনে নিই, যে ইকোনমিক্সের স্টক আর ফ্লো, স্টক কনসেপ্ট আর ফ্লো কনসেপ্ট। স্টক কোনগুলো? স্টক হচ্ছে যেটা আমরা নির্দিষ্ট সময়ে মাপি, মানে আমি সকাল 10টায় মাপলাম যে আমার সকাল 10টায় আমার ব্লাড, ধরো আমি প্রেশার মাপলাম, বেরোলো, তো বিকালবেলায় মাপছি 5-10 এদিক ওদিক বেরোলো। তো এটা নির্দিষ্ট টাইমে যখন আমরা মাপি, তার জন্য আমরা এটাকে বলবো, তখন আমরা এটাকে বলবো স্টক কনসেপ্ট, ঠিক আছে? ফ্লো কনসেপ্ট মানে এটা নির্দিষ্ট কোনো টাইমে নয়। দেখা গেল আমি বললাম যে গত 1 মাসে আমাদের পড়াশোনা এরকমভাবে চলেছে, তাহলে এই যে আমরা পুরো একটা মাস বলছি বা একটা অনেকটা বড় টাইম পিরিয়ডের কথা বলছি, যখন এই বেশ কিছু টাইম পিরিয়ডের নিয়ে আমরা আলোচনা করব, তখন সেটাকে বলবো ফ্লো কনসেপ্ট, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি স্টক হচ্ছে পয়েন্ট অফ টাইমে মাপা হবে, পয়েন্ট অফ টাইমে মাপা হবে। আর ফ্লো যেটা পিরিয়ড অফ টাইমে, পিরিয়ড অফ টাইমে মাপা হবে। তাহলে এই যে ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয়, এই জাতীয় আয়টা কি? জাতীয় আয় হচ্ছে কোনো এক অর্থ বছরে, অর্থ বছর কি সেগুলো আসছি, কোনো এক অর্থ বছরে একটা দেশ বা একটা দেশের ভিতরে বা একটা দেশের মোট যে ইনকামটা হয়, যে আয়টা হয়, তাকে আমরা বলি ন্যাশনাল ইনকাম। তাহলে এটা দেখো নির্দিষ্ট টাইমের ভিতর, মানে পুরো এক অর্থ বছর, তার মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে থাকছে। তাহলে তুমি আমাকে বলো যে এটা তাহলে স্টক হবে না ফ্লো কনসেপ্ট হবে? হ্যাঁ ঠিক, যে ন্যাশনাল ইনকাম অবভিয়াসলি কিন্তু একটা ফ্লো কনসেপ্ট। কারণ কি? কারণ এটা দীর্ঘ এক অর্থ বছরের মাপি, আমরা কোনো একটা নির্দিষ্ট দিনে মাপি না, যে আজকে ন্যাশনাল ইনকাম কত, কালকে ন্যাশনাল ইনকাম কত, এরকম না। আমরা বলি যে 2022 থেকে 2023 ফিনান্সিয়াল ইয়ারে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এত, ঠিক আছে না? তাহলে এটা একটা অবভিয়াসলি ফ্লো কনসেপ্ট, এইটুকু তো তোমরা বুঝলে। এবার আমরা আসছি যে জাতীয় আয়। দেখো অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালান মিশের নেতৃত্বে জাতীয় আয় কমিটি, এই যে এটা অনেক সময় পরীক্ষা আসে যে জাতীয় আয় কমিটি কবে তৈরি হয়েছিল, 1949। এর মতে জাতীয় আয় কোনো একটি দেশের এক অর্থবর্ষে, বললাম, যে পরিমাণ পণ্য ও পরিষেবা উৎপাদিত হয় তার নিট মূল্যের পরিমাপকে বোঝায়, ঠিক আছে? তাহলে দেখো আমি বললাম না যতটুকু ইনকাম হয়, তাহলে এক বছরের ভিতরে ইনকাম কিভাবে হতে পারে, দেশের ইনকাম কিভাবে হতে পারে, সেটা দেশের ভিতরে যে প্রোডাকশানগুলো হচ্ছে সেগুলোকে বিক্রি করে এনিহাউ সেইগুলোর যে মানি ভ্যালুটা হবে, সেটাই হবে আমাদের কি, তার যে টোটাল ভ্যালু, সেটাই হবে আমাদের কি, জাতীয় আয়। তাহলে তার মানে এই যে প্রোডাক্ট, আমরা যখনই ইকোনমিক্সে উৎপাদন বা প্রোডাক্ট কথাটা পড়বো কিনা, সেখানে 2টো জিনিসকে আমরা একসঙ্গে কনসিডার করব। এক হচ্ছে গুডস বা পণ্য, যেগুলো যেগুলো আমরা হাতে ধরতে পারি, একটু আগে যেটা তোমাদেরকে বললাম, আরটা হচ্ছে সার্ভিস। তাহলে এই প্রোডাক্টস মানেই তোমরা ধরে নিবে যে গুডস অ্যান্ড সার্ভিস, কোনো সময় ওই পণ্য বা সার্ভিসকে আলাদা আলাদাভাবে ধরবে না। তাহলে আমরা বললাম, তাহলে প্রশান্তচন্দ্র মহালান মিশের মতেই আমরা বলছি যে ন্যাশনাল আয় বলতে আমরা বলছি যে ওই এক অর্থ বছরের ভিতরে যতটুকু পণ্য বা পরিষেবা আমরা উৎপাদন করলাম তার মানি ভ্যালু বা তার মূল্যকে আমরা বলবো ন্যাশনাল আয়।
তাহলে দেখো, ভারত সরকারের জাতীয় আয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত পরিমাপ করা হয়। সম্প্রতি সরকার 1 জানুয়ারি থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আর্থিক বর্ষ নির্ধারণের প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইনকাম জাস্ট ডেফিনেশনটা তোমরা কিন্তু জানলে। এবার দেখো, ন্যাশনাল ইনকামের ভিতরে ন্যাশনাল ইনকাম সম্পর্কে জানতে গেলে বেশ কয়েকটা টার্ম তোমাদেরকে জানতে হবে, যেমন জিডিপি, জিএনপি, এরকম আরও অনেক টার্ম, এনএনপি, এগুলো তোমাদেরকে, এনডিপি, এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো চলো আমরা প্রথমেই পড়ব জিডিপি। জিডিপির ফুল ফর্ম তোমাদের পরীক্ষায় আসে, যেমন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জি ফর গ্রস, ডি ফর ডোমেস্টিক, পি ফর প্রোডাক্ট। তার মানে ডোমেস্টিক, ডোমেস্টিক মানে কি, আমরা ছোটবেলায় পড়তাম কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, মানে গরুর রচনায় আমরা লিখতাম না, তো ডোমেস্টিক মানে হচ্ছে গার্হস্থ্য, যেটা একটা নির্দিষ্ট গৃহের মধ্যে থাকে। তো এইখানে দেশ, ন্যাশনাল ইনকাম মানে কি, দেশ, জাতীয় ইনকাম, দেশ, তার মানে ডোমেস্টিক কথা অর্থে পুরো দেশটাকে বোঝানো হচ্ছে। মানে ধরো এইটা ধরো ইন্ডিয়া, মানে আমার ইন্ডিয়ার ম্যাপ ধরো এরকমই হবে, যেহেতু আমি ভূগোলের টিচার তো নয়, আমার ইন্ডিয়ার ম্যাপ এটা, এটা ইন্ডিয়া তোমাকে ধরে নিতে হবে। তো এই যে ইন্ডিয়া, তাহলে এই ইন্ডিয়ার ভিতরে আমার যত ইনকাম হবে সমস্ত কিছুই যাবে কি জিডিপির মধ্যে, তাই না? তাহলে ইন্ডিয়ার ভিতরে কি শুধু ইন্ডিয়ানই আছে? শুধু কি ইন্ডিয়ান আছে? বলো, ইন্ডিয়ার মধ্যে কি শুধু ইন্ডিয়ান আছে? অবশ্যই নাই। তাহলে আর কারা আছে? ফরেনাররাও তো আছে, যারা বিদেশি তারাও তো আছে, বিদেশিরাও তো ভারতের ভিতরে আছে, আছে কি না? অবশ্যই আছে। তাহলে এই ভারতের মধ্যে এই দেশিরাও কামাচ্ছে, যারা বিদেশি আছে তারাও কামাচ্ছে। তাহলে এই সবার, তার মানে জিডিপি মানে কি হচ্ছে, একটা দেশের ভিতরে যারা যারা আছে তারা যে ইনকামটা করছে তার টোটাল ভ্যালুটাকে আমরা বলবো জিডিপি। আশা করি বোঝা গেছে। দেখো আমি একবার পড়ে দিচ্ছি কি আছে। জিডিপি বলতে বোঝায় কোনো একটি দেশে কোনো অর্থবর্ষে যে পণ্য ও পরিষেবা উৎপন্ন হয় তার টাকার মূল্য। তাহলে আমি তো একটু ডিটেলসেই বললাম যে দেশের মধ্যে বলতে কি বোঝায়, দেশের মধ্যে বলতে ভারতের সীমানার মধ্যে যে ইনকামটা হচ্ছে সেটা দেশিরাও করতে পারে, ইন্ডিয়ানসরাও করতে পারে, ফরেনাররাও করতে পারে। ঠিক আছে, সেই জন্য এবার দেখো জিডিপির পরবর্তীতে আরেকটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এনডিপি। ঠিক আছে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো যখনই তোমরা এই নেট কথাটা পাবে না, নেট যখনই কথাটা পাবে তখন আরেকটা টার্মের সাথে সাথে পেয়ে যাবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। মানে যেখানেই নেট থাকবে সেখানেই ডেপ্রিসিয়েশন থাকবে। এই যে ইকোনমিক্সে আমরা যেগুলো পড়বো আজকে এটাই পাবো। তাহলে আগে আমাকে জানতে হবে ডেপ্রিসিয়েশন মানে কি। ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন মানে যে আমরা ধরো কোনো একটা উৎপাদন করছি, তাহলে উৎপাদন করতে গেলে আমাদের কাঁচামাল দরকার। তো এই কাঁচামাল ধরো আজকে যেটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারছি, কিছুদিন পরে এনিহাউ সেই কাঁচামালটা নষ্ট হয়ে যেতেই পারে, আমি সেটাকে আর পুনরায় ব্যবহার করতে পারছি না। তাহলে যেটুকু জিনিস আমরা নষ্ট করে ফেলছি, যেগুলো আমাদের প্রোডাকশান দিতে পারছে না, যে অংশটা বাদ চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। অর্থাৎ ডেপ্রিসিয়েশনের সঙ্গে একটা টার্ম আমরা খুব ভালোভাবে পরিচিত থাকি, সেটাকে বলা হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার। এই কথাটা কিন্তু মনে রাখবে তোমরা, যদি আমাদের বাংলা কোর্স তাও তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে, এটা কাজে লাগে। ওয়্যার অ্যান্ড টিয়ার্স অফ ক্যাপিটাল, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন। তাহলে জিডিপি বলতে আমরা কি বললাম? জিডিপি বলতে বললাম ওই দেশের ভিতর যতটুকু ইনকাম হচ্ছে। আর যখনই নেট কথাটা চলে আসছে, অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট যখন চলে আসছে, তখন কিন্তু এই জিডিপি থেকে এই ডেপ্রিসিয়েশন মানে যেটা নষ্ট হয়ে গেল সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বোঝা গেছে যে এনডিপি সমান কি পেলাম? এনডিপি সমান কি? তাহলে এনডিপি সমান আমরা কি পেলাম? এনডিপি সমান পেলাম জিডিপি মাইনাস ডি, ডি ফর ডেপ্রিসিয়েশন। আশা করি বোঝা গেছে। নেক্সট আসছি জিএনপি। তাহলে এর আগে কি 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 পড়লাম এখানে দেখো, আমরা পড়লাম জিডিপি, পড়লাম এনডিপি, এবার আমরা কি পড়ছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি, গ্রস, জি ফর গ্রস, আর এনপি তো তোমরা জানো ন্যাশনাল প্রোডাক্ট। এবার দেখো আমি কি বলেছিলাম,
এই যদি ভারত হয়, আর একবার আমি সুন্দর ম্যাপটা আঁকছি, বিখ্যাত ম্যাপ এটা, তাহলে এই যে বিখ্যাত ভারতের ম্যাপ, এই ভারতের ম্যাপের আমি কি দেখিয়েছিলাম যে জিডিপি মানে এখানে কি ভারতীয়রাও আছে, বিদেশিরাও আছে। এবার দেখো যখন গ্রস ন্যাশনাল আমরা বলে দেবো না, ন্যাশনাল মানে কি, ন্যাশনাল মানে জাতীয়, তোমার ন্যাশনালিটি কি, তুমি একটা ইন্ডিয়ান, তাই না, একজন ইন্ডিয়ান, তার মানে যত ইন্ডিয়ানরা যেখানেই থাকুক তারা যে ইনকামটা করবে, ন্যাশনাল মানে যত ভারতীয় আছে তারা এই ভারতে থাকতে পারে। কেউ ধরো এখানে ইউএসএ, আরে কেউ ধরো ইউএসএতে আছে কিন্তু সে ইন্ডিয়ান, এখানেও আছে সে ইন্ডিয়ান, এখানেও আছে, ইউএসএতেও তো কত ইন্ডিয়ান যায় না, অনেকে বিজনেস করতে যাচ্ছে, কেউ পড়াশোনা করতে যাচ্ছে, কেউ ওখানে গিয়ে জব করছে, তাহলে তারা তো ইনকাম করছে, তাই না। তাহলে এই যে ইন্ডিয়াতে বসে একজন ইন্ডিয়ান যে ইনকাম করছে আর ইন্ডিয়ার বাইরে বসে ইন্ডিয়াতে যে ইনকাম করছে, দুটোই কিন্তু জিএনপির মধ্যে আসবে। তাহলে আসবে না কোনটা, আসবে না হচ্ছে ভারতের ভিতরে বসে ফরেনার যারা আছে না, ফরেনার যারা আছে তারা যে ইনকামটা করেছিল সেটা কিন্তু জিডিপিতে কাউন্ট হয়েছিল, কিন্তু সেটা জিএনপিতে কাউন্ট হবে না। তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য এইখানে, যে জিডিপিতে ভারতের বাইরে যে ইন্ডিয়ানগুলো ছিল তাদের ইনকামটা জিডিপির ভিতরে ইনক্লুড হবে না, কিন্তু ভারতের মধ্যে যারা ফরেনার ছিল তাদের ইনকামটা কিন্তু জিডিপিতে কাউন্ট হবে। তাহলে জিডিপি বুঝলাম, জিএনপিতে কি বুঝবা, জিএনপি যখন শুনবা ন্যাশনাল মানে ভারতীয়, অর্থাৎ ভারতীয়, ভারতের মধ্যে থাকা ভারতীয় ইনকাম প্লাস ভারতের বাইরে থাকা ভারতীয় ইনকাম, এটা হবে। আর বাদ যাবে কোনটা, যে ভারতের মধ্যে যে ফরেনাররা ইনকাম করেছে সেটা কিন্তু বাদ যাবে। তাহলে এটা আমরা জিএনপিতে বলতে পারছি। এবার আমরা একটু ডেফিনেশনটায় আসবো। জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম কি জিনিস, আচ্ছা এক্সপোর্ট বানান কি, ই এক্স PORT, এক্সপোর্ট। এক্সপোর্টের দেখো এক্স, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি, এক্স দিয়ে বোঝাচ্ছি এক্সপোর্ট। আর আরেকটা আছে দেখো ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট। এই ইম্পোর্টের এম দিয়ে আমরা বোঝাচ্ছি ইম্পোর্ট। তার মানে কি, এক্স মানে কি, তার মানে দেশের নাগরিকগণের বৈদেশিক আয়, দেশের নাগরিকগণের বৈদেশিক আয়, সেটাকে আমরা বলছি এক্সপোর্ট। আর এম মানে হচ্ছে বিদেশিগণ দেশ থেকে যে আয় করে নিয়ে চলে যায়, মানে বিদেশিরা যারা ভারতে আসছে, এসে ইনকাম করে আবার চলে যাচ্ছে, তাদের টাকাটা বাইরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে বিদেশিদের আয়টা কোনো সময় ইনক্লুড হবে না, কিন্তু দেশিরা সে যেখানেই থাকুক, যেখানে ইনকাম করুক সেটা ইনক্লুড হবে। তার জন্য জিএনপি মানে আমরা দেখতে পাবো জিডিপি যেটা ছিল তার সঙ্গে দেশের নাগরিকগণ বিদেশে যে ইনকাম করছে, অর্থাৎ যেটাকে আমরা লিখেছিলাম এক্স, এটা যোগ হবে। আর বিদেশ থেকে ভারতে এসে ফরেনার যারা ইনকাম করে নিয়ে চলে গেছে সেটা বিয়োগ হবে। এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে জিএনপি বোঝা গেল। এবার এখানে দেখো যদি কোনো বদ্ধ অর্থনীতি অর্থাৎ ক্লোজড অর্থনীতি যদি হয়, তাহলে সেখানে দেখো আমরা জানি ক্লোজড অর্থনীতিতে কি বললাম, আজকের ক্লাসেই বলেছি যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট হবে না। যদি ইম্পোর্ট এক্সপোর্ট না হয় তাহলে এক্স মাইনাস এম সমান কি, জিরো। তাহলে এক্স মাইনাস এম সমান যদি জিরো হয় তাহলে জিডিপি আর জিএনপি কি সমান হচ্ছে না, তাহলে জিডিপি আর জিএনপি কিন্তু সমান হয়ে গেল। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে জিডিপি এবং জিএনপির মান কখন সমান হবে, তোমাকে চারটে অপশন দিয়ে দিবে, ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি, এরকম আরো অপশন দিয়ে দিবে, তো তোমাকে অ্যান্সার চুজ করতে হবে কিন্তু ক্লোজড ইকোনমি। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো জিএনপি পড়লাম, এবার আমরা পড়বো এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এনএনপি মানে কি, এই যে নেট, আমি কি বলেছিলাম, নেট যখনই পাবে ডিপ্রিসিয়েশন পাবে, তাহলে দেখো ডিপ্রিসিয়েশন পেয়ে গেছো। তার মানে এনএনপি সমান আমরা কি পাবো, দেখো জি লিখবো, জিএনপি লিখবো, মাইনাস এন আছে তাহলে এখানে ডি চলে আসবে, অর্থাৎ জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন। আশা করি এইভাবে পড়লে তোমাদের মনে থাকবে, খুব একটা অসুবিধা হবে না। নেক্সট দেখো ন্যাশনাল ইনকাম, উপরে উল্লেখিত জিএনপি
উৎপাদিত পণ্যের বাজার মূল্যের উপর নির্ভর করে, যার মধ্যে পরোক্ষ কর এবং ভর্তুকি কর যুক্ত রয়েছে। তাহলে এই এনএনপি থেকে আমরা ন্যাশনাল ইনকামের ধারণাটা আসবো যে ন্যাশনাল ইনকাম কি। ন্যাশনাল ইনকাম হচ্ছে, এই এনএনপিকে আমরা ন্যাশনাল ইনকাম বলি না। ন্যাশনাল ইনকাম সমান আমরা ন্যাশনাল ইনকাম বা যেটাকে আমরা এনআই বলছি, তাহলে এনআই সমান বলবো এনএনপির সঙ্গে প্রত্যক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স যেটা, সেটা বাদ যাবে। আর সাবসিডিজ যেটা, সেটা ওকে। তাহলে আমরা কি পাচ্ছি যে ন্যাশনাল ইনকাম বলতে এই এনএনপি যেটা আমরা পেলাম সেখান থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দেবো, আর এই সাবসিডিজটা আমরা কিন্তু যোগ করব, অর্থাৎ যেটা সরকার দিয়েছে সেটা আমরা যোগ করব, করে যেটা পাবো সেটা হবে আমাদের ন্যাশনাল ইনকাম। বোঝা গেল? তাহলে ন্যাশনাল ইনকামের বেসিক যেটা লাগবে তোমাদের পরীক্ষায় সেগুলো আমরা কভার করলাম। আর একটা জিনিস তোমরা একটু জেনে নাও যে ন্যাশনাল ইনকামের ভিতরে কোন কোন জিনিসগুলো ইনক্লুড হয় না। এটা অনেক সময় প্রশ্ন আসে, যেমন হচ্ছে ট্রান্সফার পেমেন্ট বলতে এই যে সরকার বিভিন্ন রকম ভাতা দেয়, যেমন হচ্ছে বার্ধক্য ভাতা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা যেগুলো তোমরা পাও, অনেকেই পাও, তোমরা পাও বলা ঠিক না, তো সেইগুলো কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে আসে না, ট্রান্সফার পেমেন্টটা। আর ধরো ক্যাপিটাল গেন, এইটা পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ক্যাপিটাল গেন কি, এইটা ইনক্লুড হয় না, এটা আসে না, এটা আসে না। আর লটারি, সাডেন যে চেঞ্জগুলো হয় যেমন লটারি, এইগুলোও কিন্তু ইনক্লুড হয় না। আর কেউ যদি স্বেচ্ছাশ্রম দেয় সেটাও কিন্তু ন্যাশনাল ইনকামের ভিতরে ইনক্লুড হবে না। তাহলে ন্যাশনাল ইনকাম মোটামুটি শেষ। এবার দেখো প্রথম আমাদের ভারতীয় হিসাবে ভারতীয়দের প্রথম ন্যাশনাল ইনকাম কাউন্ট করেছিলেন কে না, তো সর্বপ্রথম দাদাভাই নওরোজি। ঠিক আছে, দাদাভাই নওরোজি 1868 সালে প্রথম তার পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইতে ভারতের মাথাপিছু আয়টা গণনা করেছিলেন, এবং সেই সময় মাথাপিছু আয় ছিল মাত্র 20 টাকা। মাথাপিছু আয় কত ছিল? মাত্র 20 টাকা। এখান থেকে আর একটা প্রশ্ন তোমাদের আসে, সেটা হচ্ছে ফার্স্ট সায়েন্টিফিক বিজ্ঞানসম্মতভাবে এনআই ক্যালকুলেট করেছিলেন কে? তো প্রথম সায়েন্টিফিকভাবে তোমার ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করেছিল ভারতের, সেটা হচ্ছে ভিকে আর ভি রাও। ঠিক আছে, এটা মোটামুটি 1931-32 সালে তিনি করেছিলেন। ঠিক আছে, বাস এই হচ্ছে তোমাদের আজকে পড়া। আর রিলেটেড যদি কিছু ইনফরমেশন থাকে তো আমরা তোমাদেরকে পরে আরও প্রোভাইড করে দেবো। এছাড়া মক থাকছে, আর তোমরা তো আমাদের সঙ্গে প্রবলেম আলোচনা করতেই পারবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, অ্যাপসে লেখো, আমরা তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আর যদি কোনো ক্লাসে ইমপ্রুভমেন্ট দরকার হয় সেটা অবশ্যই তোমরা জানাবে, কারণ এটা প্রথম ক্লাস, তোমাদের প্রবলেম আমরা বুঝতে পারবো, আমাদের প্রবলেম তোমরা বুঝতে পারবে, এইভাবেই পুরো কোর্সটা কমপ্লিট হবে। তো কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবে, আমরা সেটা নেক্সট ক্লাস থেকে সেটাকে রিকভার করে দেবো। চলো, থ্যাংক ইউ।